শোনান। আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা, দুই বাংলার মনের কথা। আকাশবাণী মৈত্রী, আকাশবাণী মৈত্রী, আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান। আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অনুষ্ঠান নান্দনিক। আজকের অতিথি প্রাবন্ধিক দেবাঞ্জন সেনগুপ্ত। তার সঙ্গে কথা বলবেন পৌলমী ভট্টাচার্য। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। আমরা গতদিন শুনছিলাম আপনার কাছে দাশু থেকে কাকাবাবু, এই যে লেখাগুলো, এগুলো গ্রন্থ আকারে তারপরে প্রকাশ পেল, এবং এই গ্রন্থ আকারে প্রকাশ পাওয়ার পেছনে একটা দারুণ অভিজ্ঞতা রয়েছে আপনার। সেই অভিজ্ঞতাটা আজকে। হ্যাঁ, এটা মানে আমি যদি কখনো আত্মজীবনী লেখার সুযোগ পাই তাহলে এটা একটা চ্যাপ্টার প্রায় হয়ে যাবে, দাশু থেকে কাকাবাবু। ব্যাপারটা হলো এই যে টকবক পত্রিকা তখন বেরোচ্ছে এবং মূলত এর পাঠক যতটা না ছোটদের কাছে পৌঁছানো গিয়েছিল তার চেয়ে বেশি ছোটদের লেখালেখি নিয়ে যারা করেন এবং লেখালেখি নিয়ে ভাবেন, একটা নস্টালজিয়া কাজ করে ছোটদের লেখালেখি বিষয়, তাদের কাছে পৌঁছতো। সেই সূত্রে আমার হাত দিয়ে এই আমার যে দুই মাতাজি, নিবোধত পত্রিকার বেদান্ত প্রাণা মাতাজি এবং সদার্থ প্রাণা মাতাজি, তাদের কাছেও আমি পৌঁছতাম এবং প্রতি সংখ্যায় ওনারা খুব মন দিয়ে পড়তেন। শুধু যে আমার লেখা পড়তেন তা নয়, তারা আমাকে উৎসাহ দিতেন খুব যে এইটা একটা সিরিজটা কর, এটা একটা তারপর একটা বই হবে, এরম উৎসাহ অনেকেই দিতেন। কিন্তু তাদের উৎসাহটা আমি কিছুদিন পর বুঝতে পারলাম যে তাদের উৎসাহটার মধ্যে একটা চিন্তা ভাবনা, একটা পরিকল্পনার মতো করে তারা ভাবছেন। এবং যখন প্রায় 12টা লেখা হয়ে গেল তখন তারা বললেন যে এবার এগুলো ফটোকপি করে একবার বাদলবাবুর কাছে দিয়ে আয়। বাদলবাবুর নাম ওনাদের কাছে জানি, কারণ আনন্দ পাবলিশার্সের দ্বিজেন্দ্রনাথ বসু, বাদলবাবু বলেই যিনি পরিচিত, তিনি এবং সমস্ত আনন্দবাজার গোষ্ঠী নিবোধত পত্রিকার প্রকাশনের ব্যাপারে প্রথম 2 দশক তো বটেই, এখনও প্রচুর সাহায্য করে থাকেন। তা আমি অবাক হয়ে তাদের উড়িয়ে দিলাম যে ওনার কাছে যাবো মানে আনন্দ পাবলিশার, সে আবার কি? তা বললেন যা না, তুই কি আর করবে, বকবে টকবে তো না, মারবেও না, জমা দিয়ে। তা সেরকম আমি তো ওনারা বললেন বলেই নিতান্ত অনিচ্ছায় কলেজ স্ট্রিট পাড়ায় আরও কিছু এদিক ওদিক যাওয়ার ছিল, তার মাঝে গেলাম ওই দপ্তরে, ওনাদের দপ্তরটা আমি চিনতাম। গেলাম, গিয়ে বাদলবাবু তখনও কোথাও একটা গেছেন, তিনি সিঁড়ি দিয়ে উঠছেন, আমি ওনার জন্য অপেক্ষা করছি। তা আমি ঢুকে বললাম যে আমি এরকম একটা বইয়ের পাণ্ডুলিপি এনেছি। তা বললেন বই, আচ্ছা রেখে যান। উনি ততক্ষণে টেবিলে বসে পড়েছেন এবং যেসব এর পরবর্তী কাজের কাগজগুলো ওনার টেবিলে গোছানোই, সেটাতে মনোযোগী হয়ে পড়ছেন। তা আমি বললাম যে হ্যাঁ, বইটার এরকম একটা বিষয় হলো, আচ্ছা ঠিক আছে, ও আমরা দেখে নেব এবং যদি কোনো খবর থাকে 3 মাসের মধ্যে আপনাকে জানাবো। তা এই কথোপকথনটাতে মানে পুরো 60 সেকেন্ডও যায়নি। তা আমি তো উঠে আসবার আগে আমি বললাম যে এই যে চরিত্র নিয়ে লেখাগুলো আছে তার মধ্যে 2 জনের স্রষ্টা এখনো জীবিত, তারা যে আমাকে চিঠি লিখেছিলেন সেই চিঠি দুটোও আমি এর সঙ্গে রেখেছি। তা উনি বললেন সুপারিশপত্র? না না, ওসবের কোনো দরকার নেই, ও দুটো নিয়ে চলে যান। হ্যাঁ, সুনীল গঙ্গোপাধ্যায় আর বুদ্ধদেব গুহর চিঠি ছিল। তা আমি তো বার করে নিলাম হতভম্ব হয়ে। তারপরে কি বলে উঠে আসবো ভেবে আমি বললাম যে ঠিক আছে, আমি তাহলে কয়েক মাস পরে যোগাযোগ করব। উনি ততক্ষণে নতুন যে কাজটা মানে যে কাগজপত্র ওনার টেবিলে ছিল তাতে ততক্ষণে উনি মনোনিবেশ করে ফেলেছেন। উনি ওই চশমার ওপর দিয়ে আমার দিকে তাকিয়ে বললাম যে 3 মাস আমরাই যোগাযোগ করব। তা আমার এখনো মনে আছে ওটা একটা মঙ্গলবার ছিল। তার ঠিক পরের সোমবার আমি হাসপাতাল থেকে ফিরে, তখনও তো মোবাইল হাতে হাতে ফেরে না, তা আমি সোমবার আমি বাড়ি ফিরতে আমার মা বললেন যে ল্যান্ডফোনে একটা ফোন এসেছিল, বললেন তোকে ফোন করতে বলেছেন।
তা আমি তো ফোন করলাম এবং অপারেটরকে যথারীতি বাদলবাবুর কথাই বললাম, বাদলবাবু ফোন ধরলেন। আমি বললাম যে এরকম আমি যে দিয়ে এসেছিলাম, মহা উৎসাহিত হয়ে, এবং সেই সঙ্গে একটু বুক ধুকপুকও করছে, গত মঙ্গলবার দিয়ে এসেছিলাম। তাহলে হ্যাঁ আমি তো আপনাকে বলেছি। উনি খুবই কিঞ্চিত বিরক্তির স্বরেই বললেন। আমি বললাম হ্যাঁ, কিন্তু আপনারাই যে ফোন করেছেন। আমি বলেছিলাম যে আপনি বোধহয় ফোন করেছেন। বললো আমি? না না, কেন বলুন তো, কেউ ফোন করেছেন? তাহলে হ্যাঁ ফোন করেছেন, আমার মা বলছেন। তা মা বলারতে বোধহয় একটু মন গড়লো ওনার। উনি বললেন দাঁড়ান দেখছি। উনি সুবীরই বললেন, মানে সুবীর বাবুর কথা বললেন, সুবীর মিত্র। ওনাকে ফোনটা দিচ্ছি, তখন শুনলাম সত্যি সুবীর মিত্র, পরে পরিচয় হয়, খুবই স্নেহশীল মানুষ, সুবীর দায়ী হয়ে গেছেন আমার। তা তিনি সত্যি ফোন করেছিলেন এবং ওরা বললেন যে এই লেখাগুলির মধ্যে 2টি লেখা আমরা রাখবো না, বাকি 10টি লেখার সঙ্গে আর 2টি চরিত্র আমাদের প্রস্তাব আছে, এই দুটো নিয়ে আপনি রেডি করুন। তা আমি বললাম আচ্ছা। আমি দিয়ে থতমত খেয়ে ফোন রাখার আগে বললাম আচ্ছা একটা প্রশ্ন করছি, একটু হয়তো বোকা বোকাই লাগছে, আর যে আপনারা কি বইটা করবেন? তখন উনি একটা, ওনার কণ্ঠস্বরের সঙ্গে যারা পরিচিত, উনি ভালো আবৃত্তিও করেন, তারা জানেন যে সেই জলদগম্ভীর গলাটা যতটা সম্ভব মিষ্টি করে তিনি একটা মুচকি হাসির মতো শব্দ পেলাম ফোনের ওপার থেকে, দিয়ে বললেন না হলে আর ফোনে এতক্ষণ কথা বলি। তা এইভাবে বইটা হলো আর কি। 2টি চরিত্র, সেটা আর এখন বলার দরকার নেই কোন 2টি চরিত্র ওনার বাদ দিয়েছিলেন, কারণ সবটি চরিত্রই তো আমাদের প্রাতঃস্মরণীয়। আমার বলা হয়ে থাকে দাশু থেকে কাকাবাবুর ব্লার্বে লেখা হয়েছিল যে 4 প্রজন্মের 2 মানে বাংলা ভাষাভাষী, গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষীদের 4 প্রজন্মের পছন্দের চরিত্র থেকে ছেঁকে আনা একাদশ তৈরি করা হয়েছে। এবং এই বইয়ে একজন দ্বাদশ ব্যক্তি আছেন, তিনি হচ্ছেন ওই আমিই হোক বা আমার তৈরি করা চরিত্রটি হোক, যে সাক্ষাৎকার নিচ্ছে একালের একটি ছেলে। স্বাস্থ্য সচেতনতা এবং সমাজের নানা স্তরে তার নানান প্রভাব, বিভিন্ন সময়ে এই সমস্ত কিছুতে আপনি কলম ধরছেন। দাশু থেকে কাকাবাবু সেই যে গ্রন্থের কথা বললেন, সেখানেও কিন্তু আমরা বিভিন্ন রকমের রং পেয়েছি। আর যে প্রসঙ্গে ছিলাম, স্বাস্থ্য সচেতনতা, সমাজ ইত্যাদি বিষয়ে যখন লিখছেন, তখন জন্ম নিয়ন্ত্রণ, বিজ্ঞান, ইতিহাস, সমাজ কিংবা কম্পিউটার থেকে অসুখ বিসুখ, এই সমস্ত বই মানুষ পেলেন আপনার কাছ থেকে। এই যে নিবেদিতা বিবেকানন্দ গবেষণার পাশাপাশি এই বিষয়গুলিতে যে মনোনিবেশ করলেন, এটি কি খুব সচেতন প্রয়াস ছিল নাকি চিকিৎসকের বাধ্যবাধকতা? হ্যাঁ, বাধ্যবাধকতা কথাটা ভালো বললেন। আসলে সম্পাদকরা যেই শোনেন যে ডাক্তার, তখনই কোনো একটা লেখার প্রস্তাব নিয়ে গেলে বলে হ্যাঁ ওটা লিখতে পারেন, আর কদিন পরে না হয় লিখবেন, আপাতত এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে না, এতে যে পেট খারাপ হচ্ছে, এই নিয়ে এটা একটু লিখুন না, এরকম একটা বলতে পারেন একটা বাধ্যবাধকতা। আমি এটা মানে আমার ঘনিষ্ঠ মহলে বলি, আপনাদেরকেও বলে ফেলি সেই কথাটা, যে আমি সম্পাদকদের বলতে চাই, সবসময় সাহস করে বলতে পারি না, যে এই চুল পড়ছে, চুল করছে, কি করব, এই ধরনের লেখা আমায় বলবেন না লিখতে। কিন্তু তবু আমি যেহেতু চিকিৎসক, এবং চিকিৎসক তো হচ্ছে সমাজে একটা শিক্ষকের ভূমিকা আছে, শুধু তো স্টেথোস্কোপ লাগানো আর খসখস করে প্রেসক্রিপশন লেখা নয়। তাই সেই জন্য আমি নিজের থেকে যে তাগিদ যদি কিছু অনুভব করি, সেটা লিখতে আমি ভালোবাসি। যেমন ওই দাশু থেকে কাকাবাবুর পরেই, মানে নিবেদিতা রবীন্দ্রনাথেরও আগে, দাশু থেকে কাকাবাবুর ঠিক পরের বইটাই আমার হচ্ছে কম্পিউটার থেকে অসুখ বিসুখ। তা সেই বইটা আমার মনে হয়েছিল যে এইটা তখন যেরকম পেশেন্ট দেখছি, তখনও যে কম্পিউটার খুব একটা ঘরোয়া পরিবারের সদস্য হয়ে গেছেন তা নয়, কিন্তু তবুও তখন মনে হয়েছিল। এবং তখন আমি 2-1টা স্বাস্থ্য পত্রিকায় কিছু আলাদা আলাদা চ্যাপ্টার লিখেছিলাম। তারপর এটা সিরিয়াসলি ভেবে যে একটা বই করা উচিত বলে বইয়ের প্রস্তাব দিয়েছিলাম। আর জন্ম নিয়ন্ত্রণ বিষয়টি আমার কর্মক্ষেত্রের যে কাজ আমায় নিয়মিত করতে হয়, তার মধ্যে আমার চাকরি জীবনের প্রথম থেকেই জন্ম নিয়ন্ত্রণ বিষয়টা নিয়ে ক্যাম্প করা এবং সরাসরি ডাক্তারি করা আমায় করতে হয়েছে। এবং করতে গিয়ে এই বিষয়টা নিয়ে, এটার মধ্যে যে একটা সমাজতত্ত্ব লুকিয়ে আছে, গরিব বড়লোক, ধনী নির্ধন, শিক্ষিত অশিক্ষিত, এই ব্যাপারটা নিয়ে আমার একটা ভাবনা ছিলই। এর মাঝে হলো কি, সিদ্ধার্থ মুখার্জির যে বই, বিখ্যাত বই দ্য এম্পায়ার অফ অল ম্যালাডিজ, দ্য বায়োগ্রাফি অফ আ ডিজিজ, মানে ক্যান্সারের জীবনী তিনি বলছেন, সেই যে পুলিৎজার প্রাপ্ত সেই বই,
সেটির অনুবাদ আনন্দ পাবলিশার্স আমাকে করার দায়িত্ব দিলেন, এবং সেটা করতে গিয়ে আমার মনে হলো বা বেশ, তো এই চিকিৎসা শাস্ত্রের ইতিহাস কোনো একটা দিক ধরে, যেমন সিদ্ধার্থ মুখার্জি অনেক বড় বিস্তারে ক্যান্সার রোগটাকে নিয়ে করেছেন, কিন্তু একদম প্রথম মানব সভ্যতার প্রথম থেকে তিনি এগিয়ে গেছেন, সেইভাবে একটা বই লিখলে হয়। এবং তখন আমি আমার এই পছন্দের বিষয় জন্ম নিয়ন্ত্রণটা বেছে নিই, এবং যখন আমি প্রস্তাব দিই তখন আমি এটার অনুবাদদের চ্যাপ্টারের পর চ্যাপ্টার এক এক করে জমা দিচ্ছি, এডিটিং হচ্ছে। এখন যখন এই বইটির প্রস্তাব দিই ওনারা এটি অনুমোদন করেন এবং এই বইটা বেরোয়। জন্ম নিয়ন্ত্রণ বইটার নাম থেকেই বোঝা যাচ্ছে এটা যে ঠিক ওই টোটকা বাতলে দেওয়া বই নয়। এই বইটা হচ্ছে একটা ওই যেটা নামেই আছে যে জন্ম নিয়ন্ত্রণ, বিজ্ঞান, ইতিহাস, সমাজ, এই তিনটে অ্যাসপেক্টে জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি ধরে ধরে, জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচির ফাঁক ফোকর ধরে ধরে এই বইটা আলাদা আলাদা চ্যাপ্টার। এছাড়া অনুবাদের ক্ষেত্রে আপনি বেশ অনেকগুলো কাজ করেছেন, আমরা পেয়েছি বেশ অনেকগুলি গবেষণালব্ধ গ্রন্থ, সেইগুলোর বিষয়ে যদি একটু বলেন। আমি যে ধরনের কাজে ঢুকেছি সেই ধরনের কাজে আমাকে নিজের লেখার জন্যই কিছু অনুবাদ তো করে নিতে হয়েছে। ধরা যাক নিবেদিতা রবীন্দ্রনাথ করতে গিয়ে, নিবেদিতা জগদীশচন্দ্র করতে গিয়ে, নিবেদিতার লেখা ডায়েরি, নিবেদিতার চিঠির অংশ, জগদীশচন্দ্র বসু সম্পর্কে বিদেশি জার্নালে প্রকাশিত লেখা, এগুলো তো আমাকে অনুবাদ করেই, বাংলায় যেহেতু লিখছি অনুবাদ করতে হয়েছে। এবং কখনো কখনো দেখা গেছে সেটা করতে গিয়ে দেখেছি বা আমি লেখায় দেখিয়েওছি যে প্রচলিত যে অনুবাদ তাতে কিছু কিছু ফাঁক রয়ে গেছে। তা এই অনুবাদ করতে করতেই এবং গবেষণার কাজ করতে করতেই, খোঁজাখুঁজি করতে করতে আমি একটা আশ্চর্য জিনিস দেখলাম বিবেকানন্দ চর্চার ক্ষেত্রে, যে বিবেকানন্দের জীবনী আপনারা তো জানেন যে শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজি গিয়েছিলেন একদম সামান্য কিছু কানাকড়ি নিয়েই বলা, সামান্য কিছু ডলার নিয়ে, এবং তারপর পথে লোকজন তার পোশাকের জন্য তাকে অপমান করছিলেন। সেই সময় তিনি যখন একটা গাছতলায় বসে আছেন তখন একজন ভদ্রমহিলা বেরিয়ে এসে বলেছিলেন যে মশাই, আমার মনে হচ্ছে আপনি ধর্ম মহাসভায় যোগদান করতে এসেছেন, আপনি আমার বাড়িতে আসুন। তিনিই হচ্ছেন মেরি হেল, যাকে বিবেকানন্দ মাতৃ সম্বোধন করেন, এবং বিবেকানন্দের আশ্রয় ছিলেন সেই পরিবার। তাকে, তার স্বামীকে ফাদার হেল বলতেন, তার মেয়েরা ছিলেন স্বামীজির বোনের মতো। তা এই মা হেলকে, এমনকি স্বামীজি যখন বিভিন্ন জায়গায় পরিব্রজন করছেন বিদেশে, তখনও তার ডাকের ঠিকানা ছিল এই মা হেলের বাড়ি। এবং তাকে যে অনেক চিঠি লিখেছেন সেই চিঠি অনেক পরে আবিষ্কার হয়। কমপ্লিট ওয়ার্কসের শেষতম খণ্ডে সেই চিঠিগুলির বেশিরভাগ আছে। মেরি লুই বার্গ, যিনি স্বামী বিবেকানন্দ ইন দ্য ওয়েস্ট নিউ ডিসকভারিজ বলে অত্যন্ত মূল্যবান গবেষণাটি করেছেন, তিনি এইগুলি আবিষ্কার করেন। কিন্তু আশ্চর্যজনক হচ্ছে, না বিবেকানন্দের পত্রাবলিতে, না বিবেকানন্দের বাণীয় রচনায় মা হেলকে লেখা এই চিঠিগুলি কিন্তু অনুদিত হয়ে স্থান পায়নি। অর্থাৎ বাঙালি পাঠক বিবেকানন্দের এই চিঠিগুলির সঙ্গে পরিচিতই নয়। তখন এই পরিকল্পনাটা যখন আমার মাথায় ঘুরছে, সেই সময় বিদ্যা মন্দির, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজ, তার প্রিন্সিপাল তখন স্বামী শাস্ত্রজ্ঞানন্দ মহারাজ, তিনি তখন আমায় বললেন যে আমাদের একটা বিবেকানন্দ রিসার্চ সেন্টার হয়েছে, আপনার কোনো প্রস্তাব থাকলে দিন। তখন আমি এই প্রস্তাবটি দিই, তারা অনুমোদন করেন। এই অনুবাদটি ধারাবাহিকভাবে নিবোধত হয়ে বেরোয়, পাদটিকা এবং সম্পাদিত টিকা সহ, খুব ডিটেলড এটা সম্পাদকীয় মন্তব্য সহ এই অনুবাদগুলো করা হয়েছে। এবং সম্পাদিকা মাতাজিরা নিবোধতর, তারা এটা খুব যত্ন করে ছাপেন। পরে প্রকাশনা সংস্থা থেকে এটি বই আকারেও বেরোয়, মা হেলকে বিবেকানন্দ, যেসব চিঠি পত্রাবলিতে নেই। এই হলো আমার অনুবাদের। সিস্টার নিবেদিতা এবং রবীন্দ্রনাথ এই বইটিতে এমন অনেক জায়গায় আলো ফেলেছেন যে বিষয়টি হয়তো পরিচিত, তথাকথিত যে আমাদের আজকের সমাজ, সেখানে কোথাও বোধহয় একটু আলোড়ন তৈরি হয়েছে। এই আলোড়নটি আপনার কাজের ক্ষেত্রে আপনাকে কিভাবে প্রভাবিত করেছে, সেইটা যদি আমাদের সঙ্গে একটু ভাগ করে নেন। আজকাল অনেকে বলেন না যে নেগেটিভ প্রচারও তো প্রচার, তা সেইভাবে বলা যেতে পারে আমার নিবেদিতা রবীন্দ্রনাথ যখন ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে উদ্বোধন পত্রিকায়, এটি তো প্রকাশিত হয়েছিল খোদ রামকৃষ্ণ মিশনের যে মুখপত্র উদ্বোধন পত্রিকায়, পরে বই হয়।
তখন কিছু কিছু বিতর্ক দানা বাঁধছিল। কেউ কেউ বলছিলেন যে এই লেখা কেন বেরোচ্ছে, কিন্তু সেই সমস্ত প্রতিবাদেরই, যেটা সম্পাদক মহারাজও বলেছিলেন তাদের ট্রাস্টি বোর্ডের কাছে, যে এই সমস্ত প্রতিবাদী কিন্তু কোনোটাই কিন্তু তথ্যনিষ্ঠ নয়। অর্থাৎ কোনো প্রতিবাদী কিন্তু এইটা বলছে না যে এই তথ্যটা ভুল বা এই তথ্যটার এই ইন্টারপ্রিটেশনটা ভুল। তারা শুধু বলছেন সামগ্রিকভাবে যে এই বিষয়টা নিয়ে আলোচনার কি দরকার। এবং সেক্ষেত্রে ওই একই ব্যাপার যেটা আমি বিবেকানন্দ রবীন্দ্রনাথ আলোচনার প্রসঙ্গে আগের পর্বে বলছিলাম, যে এই বিষয়টা একটা এড়িয়ে চলার মতো বিষয়, এইরকমভাবেই লোকজন একটা স্বতঃসিদ্ধ বলে মেনে নিচ্ছিল। যেহেতু নিবেদিতা হচ্ছেন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা, সেই জন্য রামকৃষ্ণ আন্দোলনের এক মুখ, উজ্জ্বল মুখ নিবেদিতা, তিনি কখনোই ব্রাহ্ম সমাজের যে ভাবধারায় বেড়ে ওঠা রবীন্দ্রনাথের সঙ্গে ঘনিষ্ঠ হতে পারেন না। এই স্বতঃসিদ্ধটা ধরে নিয়ে তারা এই আলোচনাটা নিয়ে বিতর্ক করছিলেন। আর কেউ কেউ পুরনো কিছু লেখা, যে লেখাগুলোর সঙ্গে আমার লেখার কোনো সম্পর্ক নেই। শনিবারের চিঠিতে বেরিয়েছিল জগদীশ ভট্টাচার্য মশাইয়ের একটি প্রবন্ধ, যেখানে তিনি বলতে চেয়েছেন যে আমাদের খুব পরিচিত যে মরণ মিলন কবিতাটি, যে এত চুপি চুপি কেন কথা কও গো মরণ হে মোর মরণ, সেই কবিতা প্রভাত কুমার মুখোপাধ্যায় বলেছেন এবং সেটাই প্রতিষ্ঠিত ঐতিহাসিক সত্য বলে সবাই ধরেছেন, যে মৃণালিনী দেবী তখন মৃত্যু নিশ্চয় রোগে শয্যাগত। তাকে মনে রেখেই নিবেদিতা এটি লিখছেন। জগদীশ ভট্টাচার্য মশাই তার এক শনিবারের চিঠির প্রবন্ধে বিবেকানন্দের মহাপ্রয়াণে রবীন্দ্রনাথের কবিতা হিসেবে এই মরণ মিলন কবিতাকে চিহ্নিত করেন এবং তিনি বলেন যে এই যে এখানে বলা হচ্ছে শিবের সঙ্গে উমার যোগাযোগ, এটা নাকি এই আমাদের রবীন্দ্রনাথ এটা ভেবেছেন যে বিবেকানন্দ কিছুদিন আগে তার মহাপ্রয়াণ ঘটেছে, বিবেকানন্দের মহাপ্রয়াণের পর বিবেকানন্দের সঙ্গে নিবেদিতার যোগাযোগ হবে উভয়েরই মৃত্যুর পর, এইটা কল্পনা করে লিখেছেন। এটা নিয়ে সেই সময় প্রচুর বিতর্ক হয়েছিল, কিন্তু সেই আবার বলি সেটার সঙ্গে আমার লেখাটার বা আমার গবেষণাপত্রের কিন্তু কোনো সম্পর্ক নেই, কারণ ওই বিষয়টা উদ্বোধন পত্রিকায় উল্লেখও করা হয়নি। এই ব্যাপারটা, এই বিতর্কগুলো কিছুটা সেই সময় মনে হয়েছিল অনভিপ্রেত, মনে হয়েছিল কেন এটা করা হচ্ছে, আমার লেখাটাকে অসম্মান বুঝি করা হচ্ছে বা আমার চেষ্টাটাকে। কিন্তু পরে মনে হয়েছে ওই যে প্রথমেই যে কথাটা বললাম সেইটা, যে নেগেটিভ প্রচারও তো একটা প্রচার, সেই হিসেবে অনেক মানুষ হয়তো কুতূহলীও হয়েছেন যে দেখি তো কি লিখেছে, সেই হিসেবেও হয়তো পড়েছেন। বলিসনি তো এত জ্বলন লাগে, ভেতর ভেতর এত গভীর ক্ষত, সারিয়ে দিতাম শুদ্ধ অনুরাগে, খরার মাঠে বৃষ্টি ধারার মতো। পাগলি আপনার একটি পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ, গদ্যের চেনা রাস্তায় চিরকাল হাঁটছেন, আমরা সেভাবেই পেয়েছি আপনার লেখা। কিন্তু কবিতাগুচ্ছে আপনি অনেকের জীবনের সারাংশ এঁকে দিয়েছেন। প্রেম সেখানে ব্যক্তি পরিচয় থেকে বেরিয়ে সর্বজনীন হয়েছে। মূলত গদ্য লেখক, অথচ কবিতায় এমন আন্তরিক নিমজ্জন। আড়ালের গল্পটা একটু শুনবো। আড়ালের গল্প মানে একটা আড়াল তো আছে, যেটা হচ্ছে অনেকের, যখন আমার সোশ্যাল মিডিয়ায় এই লেখাগুলো বেরোতো তো একটা আড়াল তো টেনে রাখতে হয়েছিল, যে অনেক মানুষই যখন জিজ্ঞেস করছিলেন যে পাগলি কে, সেই আড়ালের কথা বলছি না, এই লেখাগুলি তৈরি হওয়ার কথা বলছি আমি। ওই যখন যে বলছিলাম না প্রত্যেক বাঙালি একটা বয়সে কবিতা লেখে, সেই রকম আমার আগে লেখা কবিতার কিছু কিছু লাইন একসময় আমি সোশ্যাল মিডিয়ায় দিতাম। তখন আমার পুরনো কিছু বন্ধুনি আমায় উদ্দীপ্ত করেছিলেন আর কি, যে নতুন কিছু লেখ ইত্যাদি। এবং সেই জন্যেই আমার পাগলির যে প্রথম পর্ব, আপনি যখন পাগলি পড়েছেন তখন আপনার জানা আছে হয়তো, যে প্রথম পর্বটার আমি নামই দিয়েছিলাম হঠাৎ আমার কাব্যি পেল। কারণ তখনও ঠিক পাগলি ভেবে পাগলি নিয়েই মেতে থাকবো সেরকম ভাবিনি। তারপরে পাগলি দেখলাম মানুষজন অনেকেই নিজের মধ্যে পাগলিকে খুঁজে পাচ্ছেন বা নিজের পছন্দের মানুষের মধ্যে পাগলিকে খুঁজে পাচ্ছেন। আর আমিও এখন পাগলি পড়তে গিয়ে মনে হয় পাগলি হচ্ছে আদতে একটা জার্নি আমার পছন্দের মানুষের সঙ্গে। ওই আপনি যেমন বললেন, আমি পাগলির ব্যাক কভারে যেটা লিখেছিলাম আমি সেটাই বলি, আসুন বসুন আলাপ করুন, ইনি আমার পাগলি, পদ্য ধরে মিলিয়ে নেবেন খাপে খাপ এক্স্যাক্টলি, সব এপিসোড এঁকেই ঘিরে, ভিলেন টিলেন নেই, আর বলতে লজ্জা করে নায়ক অধম এই।
তা এই হলো পাগলি 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 আমার আর একটা দুর্বলতার জায়গা। যদি দাশু থেকে কাকাবাবু প্রথম অপত্য হয় তাহলে এইটা হচ্ছে বলতে পারেন ওই ভীমরতি হিসেবে আমার একটা, আমি এটাকে বলেওছি আমার প্রলাপ গাথা। তা সেই পাগলির কথাটা উল্লেখ করলেন, আমার ভালো লাগলো। এই মুহূর্তে আমরা আকাশবাণী স্টুডিওতে বসে আছি এবং আমাদের আলাপ চলছে। আকাশবাণীকে ঘিরে একেবারে ব্যক্তিগত জীবনে আপনার কোনো বিশেষ মুহূর্ত মনে পড়ে? হ্যাঁ, মানে আকাশবাণী ঘরের কোণে সেই ছোট্ট রেডিওটা, তার থেকে কি করে এত শব্দ বেরোচ্ছে এই বিষয়ে যে ছেলেবেলার, তারপরে প্রাত্যহিকী শোনা, তারপরে সন্ধেবেলার ওই দিল্লির খবর, স্থানীয় সংবাদ, মধ্যেখানে সমীক্ষা, সেই সমীক্ষাতে কথা বলার মানে কলা শোনাবার এবং লেখবার, আবার আমি ডাক পেলাম তার যে উত্তেজনা, এই সব মিলিয়ে আকাশবাণীর সঙ্গে তো প্রত্যেক আকাশবাণী কলকাতার সঙ্গে তো প্রত্যেক বাঙালিরই একটা ওতপ্রোত সম্পর্ক। আমারও সেই দুর্বলতা আছে, তবে আকাশবাণীর এই আপনাদের এই যে স্টুডিও, এইতে ঢোকার আমার অভিজ্ঞতা একবারে স্কুল ড্রেস পরে ওই বিদ্যার্থীদের আসলে আমি বোধহয় বার 3 এসেছি আমাদের ইংরেজির মাস্টারমশাইয়ের সঙ্গে, ফিজিক্সের মাস্টারমশাইয়ের সঙ্গে, বাংলার মাস্টারমশাইয়ের সঙ্গে, এবং সেই তারা সবাই খুব সিরিয়াস ছিলেন। তার 2 দিন আগে থেকে তারা স্ক্রিপ্ট লিখতেন, দিয়ে তুই এটা বলবি, তারপর এরকমভাবে একটা জিজ্ঞাসার মতো করে শেষ করবি, তখন আরেকজনকে বলছেন যে তুই এটা বলবি, এই সব। এবারে একটু র্যাপিড ফায়ার রাউন্ডে যাব। ওরে বাবা। প্রিয় চরিত্র অনেকগুলো আপনার নিঃসন্দেহে, কিন্তু তার মধ্যে প্রিয় ঐতিহাসিক চরিত্র যদি বেছে নিতে বলি তাহলে এক কথায় কাকে বেছে নেবেন, রবীন্দ্রনাথ নাকি বিবেকানন্দ? বিবেকানন্দ। কাকে বেশি এগিয়ে রাখবেন, বক্তা দেবাঞ্জন সেনগুপ্ত নাকি লেখক দেবাঞ্জন সেনগুপ্ত? সবাইকেই পিছিয়ে রাখবো, দুজনকেই। তবে বক্তা এটা একটু বলা ভালো যে আমি একটু বক্তৃতা এদিক ওদিক দেওয়ার সুযোগ পাই বলে আমার লেখালেখির সময়ও বক্তার দেবাঞ্জন বোধহয় চলে আসে, কারণ আমার মনে করি আমি যেটা লিখছি সেটা যেন কাউকে বলছি, এরমভাবে যদি লিখতে পারি তাহলে আমার এই গবেষণার যে পরিশ্রম, যে ঘামের দাগ, সেই ঘামের দাগটা লেখায় যাতে না আসে, মানে পাঠককে যাতে পরিশ্রম করতে না হয়, এরকম একটা চেষ্টা করি। সেখানে বক্তা দেবাঞ্জন সেনগুপ্ত বোধহয় কিছুটা সাহায্য করে, তার অভিজ্ঞতা বা তার মঞ্চ থেকে শ্রোতার চোখের ভাষা পড়ে নেওয়ার, যে কখন বোর হচ্ছে কি হচ্ছে না এইটা পড়ে নেওয়ার যে অভিজ্ঞতা, সেইটা বোধহয় লেখক দেবাঞ্জনকে একটু সাহায্য করে, তাহলে বক্তাকে এগিয়ে রাখতে হয়। ছোটদের জন্য ছড়া নাকি সিরিয়াস প্রেমের কবিতা? যদি লিখতে পারতাম ঠিকঠাক ননসেন্স ছড়া তাহলে ওকে এগিয়ে রাখবো, কিন্তু আমার নিজের পছন্দ ছোটদের জন্য ছড়া, কিন্তু আমি লিখতে পারি না, তো ছোটদের ছড়া লেখা খুব শক্ত। অবসর সময়ে কি কেবল বই নাকি অন্য কিছু? না, অনেক কিছুই, তার মধ্যে বন্ধুদের সঙ্গে গল্প গুজব, অনেক কিছুই। তাছাড়া বই, এর সঙ্গে সঙ্গে এখন তো অডিও ভিজুয়াল মিডিয়াও হাতের মুঠোয় চলে এসছে, সেটা করি না বললে ভুল বলা হবে। আকাশবাণী মৈত্রীর শ্রোতাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? মৈত্রী কথাটার মধ্যেই যে ব্যঞ্জনা লুকিয়ে আছে বা যে বার্তা লুকিয়ে আছে, সেই বার্তাটাই দেশে দেশে দশে দশের মধ্যে ছড়িয়ে পড়ুক। আমরা এখন তো বড্ড বেশি কুপমণ্ডুক হয়ে যাচ্ছি, বড্ড বেশি নিজেদের চারপাশে বেড়া দিয়ে ফেলছি, সেসব উপরে আমরা যেন মৈত্রীর বাণী নিজেদের জীবনে, নিজেদের চর্চার মধ্যে আনতে পারি। আপনার লেখায় ইতিহাস ও সমকাল একই সারিতে দাঁড়িয়ে আমাদের পরিচয় করিয়ে দেন জীবনের সঙ্গে প্রতি মুহূর্তে। সেই জীবনকে আমাদের সকলের নতমস্তকে প্রণাম। আকাশবাণী মৈত্রী পরিবারের পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আপনার আগামী রচনা সম্ভারের জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকব। নমস্কার। নমস্কার, অনেক ধন্যবাদ।